আসসালামু আলাইকুম। দৈনিক আর নিউজ সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তানজিলা টুইঙ্কেল। শুরুতেই দেশের সংবাদ। গত শুক্রবার লন্ডনে অনুষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে নজর ছিল সবার। নানান আলোচনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে বৈঠকটি সম্পন্ন হয়। অবশ্য শীর্ষ দুই ব্যক্তির রুদ্ধদ্বার বৈঠকের পর যৌথ প্রেস ব্রিফিং এবং যৌথ বিবৃতিতে ঘোষণার বিষয়ে আপত্তি তুলেছে বেশ কিছু রাজনৈতিক দল। মূলত ওই বৈঠকে নির্বাচনের সম্ভাব্য নতুন সময় নিয়ে সরকার ও বিএনপির মধ্যে যে প্রক্রিয়ায় সমঝোতা হয়েছে এবং সেটি যেভাবে যৌথ বিবৃতির মাধ্যমে প্রকাশ করা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছে দলগুলো। নির্বাচনী সুনির্দিষ্ট রোডম্যাপের দাবিতে দীর্ঘদিন ধরেই সোচ্চার ছিল বিএনপি। দলটি চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন চাইলেও অন্তর্বর্তীকালীন সরকার আগামী বছরের এপ্রিলে নির্বাচনের সিদ্ধান্ত নেয়। এতে করে নির্বাচনের তারিখ নিয়ে সংকট যেমন ঘনীভূত হয়, সরকারের সঙ্গে বিএনপির সম্পর্ক একটা বৈরী অবস্থার দিকে যেতে থাকে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এমন অবস্থায় বহুল প্রতীক্ষিত লন্ডন বৈঠকের মধ্য দিয়ে নির্বাচন নিয়ে সৃষ্ট সংকট ও অনিশ্চয়তা কেটে যাওয়ার পাশাপাশি এক ধরনের স্বস্তিও ফিরে এসেছে। একই সঙ্গে নির্বাচন ইস্যুতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কিছুদিন ধরে চলা বিএনপির টানাপোড়েনমূলক সম্পর্কেরও অবসান ঘটেছে। সব মিলিয়ে বৈঠকের পর বিএনপি এখন দারুণ চাঙ্গা। ঈদুল আজহায় টানা ছুটি শেষে আজ রোববার থেকে খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। প্রথম ধাপে কলেজ বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্লাস শুরু হবে। প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি প্রতিষ্ঠানগুলো খুলবে আগামী 22 জুন। তবে সবচেয়ে বেশি ছুটি কাটিয়ে মাদ্রাসাগুলো খুলবে 26 জুন। এদিকে দেশে হঠাৎই ডেঙ্গুর প্রকোপ ও করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় এক ধরনের শঙ্কা নিয়েই সন্তানকে স্কুলে পাঠাবেন অভিভাবকরা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বর্ষা মৌসুমে দেশে ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনক হারে বেড়েছে। জুনের প্রথম 13 দিনে 1225 জন আক্রান্ত ও 5 জনের মৃত্যু হয়েছে। মে মাসে আক্রান্তের সংখ্যা ছিল 1773 জন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজ রোববার ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে নগর ভবনে অবস্থান ও বিক্ষোভ করবেন ঢাকাবাসী ও ইশরাক সমর্থক বিএনপির নেতাকর্মীরা। ওই কর্মসূচিতে একাত্মতা জানাতে রোববার সকাল 11টায় নগর ভবনে উপস্থিত হয়ে নতুন কর্মসূচি করবেন ইশরাক হোসেন। শনিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, সংস্কারের জন্য মামলা দ্রুত ও স্বল্প খরচে নিষ্পত্তি, ন্যায় বিচার নিশ্চিত করা এবং মামলার অভিশাপ থেকে মানুষের মুক্তি দেওয়ার লক্ষ্য নির্ধারণ করে কাজ করছে আইন মন্ত্রণালয়। শনিবার রাজধানীর বেইলি রোডে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার কার্যালয়ে আয়োজিত আইনগত সহায়তা প্রদান অধ্যাদেশ 2025-এর প্রাথমিক খসড়া নিয়ে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আইন উপদেষ্টা বলেন, সংস্কার কার্যক্রমে আমরা 3টি লক্ষ্য নির্ধারণ করেছি। প্রথমত, দ্রুত ও স্বল্পতম সময়ে অল্প খরচে মামলা নিষ্পত্তির জন্য কাজ করছি। এ লক্ষ্যে ইতিমধ্যে দেওয়ানি কার্যবিধির পরিবর্তন করা হয়েছে। দ্বিতীয়ত, ফৌজদারি কার্যবিধির সংশোধনের কাজ দ্রুত এগিয়ে চলছে। আশা করছি 1 মাসের মধ্যেই এটি অধ্যাদেশ আকারে পাশ করা সম্ভব হবে। রাজধানীর মিরপুরে অস্ত্রসহ 5 ডাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃত ডাকাতরা হলেন জুলহাস, কামাল হাওলাদার, তুষার আহমেদ, সবুজ মিয়া ও সম্রাজ মোল্লা। শনিবার রাতে রাজধানীর মিরপুর সনি সিনেমা হলের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে মিরপুর সনি সিনেমা হলের সামনে ডিবি মিরপুর বিভাগের একটি চৌকস দল সেখানে অভিযান চালায়। অভিযানে 5 জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় 2 জন কৌশলে পালিয়ে যায়। পরে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি প্রোবক্স গাড়ি, একটি রামদা বাইসাইকেলের ক্র্যাঙ্কসেট দিয়ে তৈরি একটি দেশীয় অস্ত্র, একটি লোহার স্টিক, 2টি প্লাস্টিকের রশি ও 2টি খেলনা পিস্তল উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার এবং পলাতকদের বিরুদ্ধে মিরপুর মডেল থানার একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন সেনাদের লক্ষ্য করে ড্রোন হামলা হয়েছে, তবে এতে করে হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার রাতে এ তথ্য জানা গেছে। এপি নিউজ এজেন্সির 2 জন নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ইরাকের পশ্চিমাঞ্চলের আইন আল আসাদ বিমান ঘাঁটির দিকে নিক্ষেপ করা 3টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে।
ওই ঘাঁটিতে মার্কিন সৈন্যরা অবস্থান করছে। এই হামলায় কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন বাহিনীর ওপর আক্রমণ করতে পারে। ইসরায়েল ইরান সংঘাত তীব্রতর হচ্ছে এবং এর জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ী করছে তেহরান। সংঘাত শুরুর আগেই মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি দিয়েছিল ইরান। এ নিয়ে চাপা উত্তেজনার মধ্যে ড্রোন হামলার খবর এলো। ইসরায়েলের রাতভর হামলা চালিয়েছে ইরান। শনিবার রাতে হাইফা, তেল আবিব, বাতিয়াম, জেরুজালেম সহ ইসরায়েলের প্রায় সব গুরুত্বপূর্ণ শহরে আঘাত হানে ইরানের মিসাইল। এসব হামলায় বিভিন্ন স্থানে ৮ জন নিহত এবং ২ শতাধিক আহতের তথ্য এসেছে। ইসরায়েলিদের জন্য আরেকটি উদ্বেগের খবর হলো হামলার পর নিখোঁজ হয়েছেন কয়েক ডজন মানুষ। জাতিসংঘ সাধারণ পরিষদে গাজায় যুদ্ধবিরতি এবং মানবিক সুরক্ষার প্রস্তাবে ভারত ভোট দেওয়া থেকে বিরত থাকায় কেন্দ্রীয় বিজেপি সরকারের প্রতি তীব্র নিন্দা জানিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিনি একে লজ্জাজনক ও নৈতিকভাবে দেউলিয়া সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন। এবারে খেলার খবর। দীর্ঘদিন ধরে চোকার্স তকমা বয়ে বেড়ানো দক্ষিণ আফ্রিকা অবশেষে ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফরম্যাটে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল। লর্ডসে হওয়া টেস্ট চ্যাম্পিয়ন্স ফাইনালে দুর্দান্ত পারফরমেন্সে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে 5 উইকেটে হারিয়ে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পড়েছে প্রোটিয়ারা। হতাশা, ব্যর্থতা আর আক্ষেপের অধ্যায় পেছনে ফেলে দিয়ে এই ঐতিহাসিক জয়ে নতুন করে শুরু করলো দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাস। দীর্ঘদিনের হতাশা, ভাঙা স্বপ্ন আর চাপাকান্নার অধ্যায় অবশেষে পেছনে ফেলে এলো এক নতুন সূর্যোদয়। আইসিসির কোনো ট্রফি জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার 27 বছরের প্রতীক্ষার অবসান ঘটল অবশেষে। ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে টেম্বা বাবুমার নেতৃত্বে প্রোটিয়ারা অস্ট্রেলিয়াকে 5 উইকেটে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা নিজেদের করে নিল। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাব্রেরাকে ঘিরে চলমান বিতর্কে এবার প্রকাশ্যেই পদত্যাগের দাবি তুললেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন। শনিবার সকালে বাফুফে আয়োজিত এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে হঠাৎ করে ক্যাব্রেরার বিরুদ্ধে তিনি সরব হন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।